হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য আমরা কিন্তু অনেকগুলো সায়েন্সের ক্লাস কমপ্লিট করেছি। মোটামুটি কিন্তু 60খানা মতো ক্লাস আমাদের সায়েন্সের ওপরে হয়ে গেছে। এইবার আমি কি করেছি, তোমাদের ওই 60টা ক্লাস থেকে স্পেসিফিক 25টা করে কোশ্চেন নিয়ে তোমাদের জন্য মক টেস্টের একটা সিরিজ নিয়ে এসেছি। আজকে সেই মক টেস্টের প্রথম যে ক্লাসটা বা মক টেস্টের শিট 1 সেটার আজকে আমরা দেখব যে কার কত স্কোর হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মক টেস্ট নাম্বার 1। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে ডিএনএতে কোন 4টি প্রোটিন বা কোন 4টি নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, সবার প্রথম মনে রাখবে ডিএনএর ফুল ফর্ম কি। ডিএনএর ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এইবার এই যে ডিএনএতে যে 4টি প্রোটিন থাকে সেই 4টি প্রোটিন কী কী। দেখো অপশান নাম্বার যে এ বলেছে, এতে এবিসিডি দিয়েছে, মানে এই যে তোমার হচ্ছে সবকটা, ঠিক আছে, সবকটাই কি থাকে সেটা বলেছে। তারপরে বিতে কি বলেছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তারপরে সিতে বলেছে ইউরাসিল, অ্যাডিমিন, গুয়ানিন, সাইটোসিন। আর 4-এ বলেছে অ্যাডিমিন, ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিএনএর মধ্যে যে 4টে নাইট্রোজেন বেস থাকে সেগুলি কী কী, সেগুলি কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডিমিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। অর্থাৎ অপশান বি যেটা, সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো আজকে 2 নম্বর কোশ্চেন, যে জলের ঘনত্ব সর্বাধিক কত ডিগ্রি সেলসিয়াসে হয়। ঠিক আছে, দেখো এই যে তোমাদের মক টেস্টটা আয়োজন করেছি এর পেছনে একটাই কারণ, দেখো তোমাদের কিন্তু বললাম ওভার কিন্তু তোমাদের মোটামুটি 60টা মতো ক্লাস করা হয়ে গেছে। তো এই 60টা ক্লাস তোমরা কতটা ভালোভাবে করেছো তার উপরে তোমরা যদি এখন প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও, তাহলেই কিন্তু তোমাদের যে নাম্বার বা তোমরা 25-এর মধ্যে কত পাচ্ছ সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, আর তোমাদের কিন্তু নাম্বারটা পরীক্ষাতে বুস্ট হবে। তো কোথায় কোথায় তোমাদের ফল্ট আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, জলের ঘনত্ব সর্বাধিক কোথায় হয়ে থাকে, কি বলেছে অপশান দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু কি হয়, জলের যে ঘনত্ব সেটা কিন্তু সবথেকে বেশি হয়। 0 ডিগ্রিতে কি হয়, 0 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে জলের ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, আর 100 ডিগ্রি কি, 100 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে জলের বয়েলিং পয়েন্ট। এটা কিন্তু আমরা সকলেই জানি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, কোন পদার্থ সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়, তামা, সিলিকন, নাইরিয়াম নাকি গ্রাফাইট। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সুপার কন্ডাক্টর হিসেবে কিন্তু এখানে অ্যাকর্ডিং টু অপশান ব্যবহার করা হয় নাইরিয়াম। নাইরিয়াম কিন্তু সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু নাইরিয়াম হয়ে যাচ্ছে। দেখো পরের অপশানে যাওয়ার আগে আমরা এখানে সিলিকন সম্পর্কে একটু দেখে নিই। সিলিকন কি, সিলিকন কিন্তু সোলার প্যানেলে ব্যবহার করা হয়ে থাকে, আর এই সিলিকনটা কিন্তু একটা তোমার সেমি কন্ডাক্টর। ঠিক আছে, এটা কিন্তু সোলার প্যানেলে ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফাইট কি, গ্রাফাইট কিন্তু যে কার্বন থাকে সেই কার্বনের কিন্তু একটা অ্যালোট্রপ, একমাত্র কিন্তু তোমার কার্বনের অ্যালোট্রপ যেটা কি করে, যেটা কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রিসিটিকে ক্যারি করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে পিতলের প্রধান উপাদান কি। দেখো আমি কিন্তু তোমাদের এই মক টেস্টের মধ্যে হার্ড, তারপরে তোমার মডারেট, তারপর ইজি সব ধরনের কোশ্চেনই কিন্তু একসাথে মার্জ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখো পিতলের প্রধান উপাদান কি কি, তামা ও টিন, তামা ও জিঙ্ক, লোহা ও কার্বন, তামা ও সীসা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পিতলের মধ্যে থাকে তামা এবং তোমার হচ্ছে জিঙ্ক, মানে আমরা বলতে পারি Cu+Zn, এটা দিয়েই কিন্তু কি গঠিত হয়, এটা দিয়েই কিন্তু তোমার পিতল গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এইবার তোমাদের জন্য একটা HW থাকবে, যে এই যে তোমার হচ্ছে তামা ও টিন, এটা দিয়ে কোন তোমার অ্যালয়টা গঠিত হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে কোন মৌলের সবথেকে বেশি বিদ্যুৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, বিদ্যুৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি প্রদর্শন করে। মানে তোমার অ্যাকর্ডিং টু 4টে অপশান, এই যে 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এর মধ্যে থেকে কোন মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। তো সঠিক অ্যান্সার কী হবে, মনে রাখবে যে ফ্লোরিন থাকে, সেই ফ্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। ফ্লোরিনের পারমাণবিক নাম্বার কত, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে 9। যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কত পাবো, 2 আর 7। অর্থাৎ এটা কিন্তু কোথায়, এটা কিন্তু তোমার সরি, এটা কিন্তু যে 17 নাম্বার গ্রুপ আছে আমাদের, সেই 17 নাম্বার গ্রুপ, অর্থাৎ এটা কিন্তু ফ্লোরিন কিন্তু একটা হ্যালোজেন। আর আমরা সকলেই জানি হ্যালোজেন মৌলগুলোর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা
বেশি হয়ে থাকে। আর এই হ্যালোজেনদের মধ্যেও সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার হয়? ফ্লোরিনের কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন, রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলা হয়? দেখো তোমরা চাইলে পজ করে অ্যান্সার করার চেষ্টা করো, বা তোমরা যখন কোশ্চেনটা পড়বো তখন তোমরা কোশ্চেনের অ্যান্সারটা মনে মনে ভেবে নেবে, তারপরে দেখবে যে আমার উত্তরের সাথে মিলছে কিনা। তারপর তোমাদের যে কটা ঠিক হয় কমেন্টে কিন্তু আমাকে জানাবে। তো রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরেমিয়া। ঠিক আছে, রক্তে যদি ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, অনেকে কিন্তু আমরা এটাকে তোমার চলতি কথায় ইউরিক অ্যাসিডও বলি, যে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো এটার কিন্তু তোমার সায়েন্টিফিক নেম বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে কিন্তু এটাকে ইউরিমিয়া বলা হয়ে থাকে। এবার দেখো থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া কিন্তু তোমার একটা জেনেটিক ব্লাড ডিসঅর্ডার, যেখানে কি হয়, যেখানে কিন্তু তোমার রক্তের কিন্তু সমস্যা হয়। ঠিক আছে। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া কিন্তু আমাদের রক্তের পরিমাণ যখন বডি থেকে কমে যায় বা হিমোগ্লোবিনের পরিমাণ যখন আমাদের শরীরে কমে যায় তখন কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে। মূলত কিন্তু মহিলাদের এটা বেশি হয়ে থাকে। লিউকেমিয়া কি? লিউকেমিয়া মানে কিন্তু হয়ে যাচ্ছে ব্লাড ক্যান্সার। ঠিক আছে, যখন আমাদের রক্তের হোয়াইট ব্লাড সেল বেড়ে যায় তখন সেটাকে কিন্তু ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নাম্বার কোশ্চেন, যে কোনো বস্তুতে যখন তাপ দেওয়া হয় তার আকার ও ঘনত্বের কি পরিবর্তন হয়? মনে করো একটা লোহার প্লেট আছে, একটা মনে করো লোহার এখানে রড আছে। এই লোহার রডকে যখন আমরা তাপ দেব তখন এর আকারের কি পরিবর্তন হবে আর ঘনত্বের কি পরিবর্তন হবে? দেখো যখন আমরা লোহার কোনো বস্তুকে বা যে কোনো বস্তুকে তাপ দেব তখন কি হবে? বিশেষ করে মেটাল জাতীয় জিনিসগুলো সেগুলো কিন্তু তোমার আকারে বাড়বে ও ঘনত্বে কিন্তু কমবে। দেখো যখন এটাকে আমরা তাপ দেবো তখন এটা কি হবে? তখন কিন্তু এটা প্রসারণ হবে, অর্থাৎ এটা কিন্তু তোমার আকারে বড় হবে। আর এর মধ্যে যে ঘনত্ব, মানে এখানে তো তোমার যে এর ভেতরে যে পরমাণুগুলো আছে বা অ্যাটমসগুলো আছে ওগুলো তো টাইটলি প্যাকড আছে, এগুলো কিন্তু স্লাইটলি তোমার সরে সরে যাবে, অর্থাৎ এটার কিন্তু ঘনত্বও কমবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নাম্বার কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন দিয়েছে যে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? আশা করি সবাই এটা পারবে। তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি বলবো না, এটাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। ঠিক আছে, এইবার দেখো এখানে HCl মানে কি? এখানে HCl মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তোমার একটা তীব্র অ্যাসিড, যেটা কিন্তু আমাদের পেটের ভেতরেও থাকে, কিন্তু ডাইলিউট অবস্থাতে থাকে। ঠিক আছে। CH3CHH মানে কি? এটা মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যে অ্যাসিটিক অ্যাসিডটাকে আমরা ভিনিগারও কিন্তু বলে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 9 নাম্বার কোশ্চেন, যে মানবদেহে ক্যালসিটোসিন বা ক্যালসিটোনিন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? কোন গ্ল্যান্ড থেকে বা কোন অন্তঃক্ষরা বা এপিথেলিয়াল গ্ল্যান্ড থেকে কিন্তু তোমার হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্যালসিটোসিন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ক্যালসিটোনিন হরমোন আছে, এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে? এটা কিন্তু আমাদের গলায় থাকে। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থির মধ্যে কোন হরমোন থাকে? থাইরয়েড গ্রন্থির মধ্যে কিন্তু তোমার হচ্ছে থাইরক্সিন হরমোন থাকে। আর এই থাইরক্সিন হরমোন কিন্তু আয়োডিনকে শোষণ করে। আর এই আয়োডিনের শোষণ যদি আমাদের শরীরে কম হয় সেক্ষেত্রে আমাদের কী রোগ হয়? সেক্ষেত্রে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো বাদবাকি যে গ্রন্থিগুলো আছে ওগুলো একটু আমরা সম্পর্কে জেনে নিই। আমাদের সঠিক অ্যান্সার তো কী হয়ে গেল? আমাদের সঠিক অ্যান্সার তো থাইরয়েড গ্ল্যান্ড হয়ে গেল। বাদবাকি যে গ্রন্থিগুলো আছে, পিটুইটারি গ্রন্থি, এটাকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অর্থাৎ বেশিরভাগ যে তোমার গ্ল্যান্ডগুলো আছে এটা কিন্তু এরই নির্দেশে কাজ করে, আর বেশিরভাগ হরমোনগুলো কিন্তু এখান থেকেই নিঃসৃত হয়। অ্যাড্রিনালিন কোথায় থাকে? এটা কিন্তু আমাদের যে কিডনি থাকে সেই কিডনির ওপরে কিন্তু একটা টুপির মতো একটা অংশ থাকে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনাল যে গ্রন্থি, এখান থেকে কিন্তু অ্যাড্রিনালিন হরমোন বেরোয়, যেটাকে কিন্তু আপাতকালীন হরমোনও বলে। অগ্নাশয় থেকে কি হরমোন বেরোয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 10 নম্বর কোশ্চেন কি বলেছে? যে চৌম্বকীয় ফ্লাক্স ঘনত্বের একক কী? ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একক কী? নিউটন মিটার, টেসলা, ওয়াট নাকি হেনরি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেসলা। চৌম্বকীয় ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের কিন্তু ঘনত্বের একক হয়ে যাচ্ছে টেসলা। আর ওয়াট কিসের একক? দেখো ওয়াট কিন্তু আমরা সকলেই জানি, ওয়াট কিন্তু তোমার
পাওয়ারের একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? বলো সবাই, এটা কিন্তু তোমাদেরকে অনেকবার করিয়েছি। তো কি হবে সঠিক অ্যান্সার? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কিন্তু হয়ে যাচ্ছে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? স্পিগমোম্যানোমিটার। এটাকেই কিন্তু তোমার হচ্ছে রক্তচাপ মাপতে ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইগ্রোমিটার দিয়ে কী করা হয়? হাইগ্রোমিটার দিয়ে কিন্তু জলের ঘনত্ব মাপা হয়। ঠিক আছে, স্টেথোস্কোপ দিয়ে কী করা হয়? এটা দিয়ে কিন্তু তোমার ডাক্তাররা আমাদের ফুসফুস আর হৃৎপিণ্ডের শব্দ শুনে রোগ নির্ণয় করে। ব্যারোমিটার দিয়ে কী করে? ব্যারোমিটার দিয়ে কিন্তু তোমার হচ্ছে বায়ুর চাপ মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন, যে ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে আমরা সিএফসি বলি মূলত ক্ষতি করে। কিসের ক্ষতি করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সিএফসি আছে এটা কিসের ক্ষতি করে? এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরের কিন্তু ক্ষতি করে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওজোন স্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 13 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মানবদেহের সবথেকে ক্ষুদ্র হাড় কি? ঠিক আছে, মানবদেহের সবথেকে ক্ষুদ্র হাড় কোনটা? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্টেপিস। এটা কোথায় থাকে? এটা কিন্তু মধ্যকর্ণের যে তোমার ককলিয়া বলে অংশটা থাকে তার মধ্যে কিন্তু থাকে এই স্টেপিস বলে হাড়টা। এটা কিন্তু কি? এটা কিন্তু মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম হাড়। আর এখানে এই যে ফিমার দেখতে পাচ্ছ, এই ফিমার কি? এটা কিন্তু মানবদেহের বৃহত্তম হাড়। এটাকে কিন্তু তোমার থাইবোনও বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন বিক্রিয়া তাপ মুক্ত করে? অর্থাৎ এই যে তোমার দেখো এগুলো কিন্তু বিক্রিয়ার নাম বলেছে, তো এই বিক্রিয়াগুলির মধ্যে থেকে কোন বিক্রিয়াগুলিতে তোমার হচ্ছে তাপ উৎপন্ন হয়? এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, নিউট্রাল নাকি হাইড্রোলাইসিস? তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে যে এক্সোথার্মিক যে রিয়াকশানগুলো আছে এখান থেকে কি হয়? এখান থেকে কিন্তু তোমার হচ্ছে তাপ উৎপন্ন হয়। যেরকম কিন্তু তোমার আমরা যদি মনে করো বাজার থেকে যে তোমার CaO মানে ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন কিনে নিয়ে এসে তার মধ্যে যদি জল যোগ করি তাহলে আমরা কি পাই? তাহলে কিন্তু আমরা CaOH পাই, অর্থাৎ কলি চুন পাই। আর এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়া কিন্তু প্রচুর পরিমাণে তোমার হিট রিলিজ হয়। ঠিক আছে, ওই জন্য কিন্তু এটাকে এক্সোথার্মিক প্রক্রিয়াও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, যে ক্রোমোজোম কিসে গঠিত হয়? মানে ক্রোমোজোম কোন কোন জিনিস দিয়ে গঠিত হয়? RNA প্রোটিন, DNA প্রোটিন, লিপিড প্রোটিন, কেবল প্রোটিন? তো মনে রাখবে ক্রোমোজোম কিন্তু DNA ও প্রোটিন, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে কিন্তু তৈরি হয় আমাদের এই ক্রোমোজোম। আমাদের হিউম্যানসের কত জোড়া ক্রোমোজোম থাকে? আমাদের কিন্তু মোট 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে কিন্তু তোমার 22 জোড়া থাকে তোমার হচ্ছে অটোজোম। ঠিক আছে, আর তোমার হচ্ছে এক জোড়া কিন্তু থাকে কি? এক জোড়া কিন্তু থাকে আমাদের সেক্স ক্রোমোজোম, যেটা কিন্তু ছেলে কিংবা মেয়ে কোনটা হবে সেটা কিন্তু নির্ণয় করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে কোন রশ্মি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে? সবার প্রথম ভিটামিন ডি সম্পর্কে তোমাদের বলে রাখি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিফেরল। এটা কিন্তু কি করে? আমাদের বডিতে ক্যালসিয়ামকে তোমার হচ্ছে রেগুলেট করতে সাহায্য করে। তো ভিটামিন ডি তৈরি করতে কোন তোমার হচ্ছে রশ্মিটা সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলট্রাভায়োলেট। আর এটা আমরা কোথা থেকে পাই? এটা কিন্তু আমরা সূর্য থেকে পাই। ঠিক আছে, সূর্য থেকে পাই কিন্তু আমরা ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন, যে স্টেনলেস স্টিলে মরচে পড়ে না কেন? দেখো সবার প্রথম তোমাকে জানতে হবে যে স্টেনলেস স্টিল কী দিয়ে গঠিত হয়। দেখো স্টেনলেস স্টিল কিন্তু তোমার গঠিত হয় আয়রন প্লাস কিন্তু তোমার এখানে তোমরা বলতে পারো ক্রোমিয়াম প্লাস কিন্তু নিকেল। ঠিক আছে, কিছু পরিমাণ কিন্তু কার্বন অনেক সময় থাকে। তো এই যে স্টেনলেস স্টিল আছে এখানে মরচে পড়ে না কেন? তার কারণ এখানে ক্রোমিয়াম থাকে। ঠিক আছে, ক্রোমিয়াম থাকার জন্যই কিন্তু কি হয়? স্টেনলেস স্টিলে কিন্তু কোনো রকম মরচে পড়ে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে একত্রে কি বলে? দেখো সবার প্রথম পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, মনে করো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন আর নিউট্রন একসঙ্গে টাইটলি প্যাক থাকে। আর তার চারপাশ দিয়ে কী করে? তার চারপাশ দিয়ে কিন্তু ইলেকট্রনসরা এরকম তোমার হচ্ছে অরবিটে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এখানে তাহলে এই যে বলেছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে, এটাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে, ভর সংখ্যা বলে, আয়ন সংখ্যা বলে নাকি কোষ সংখ্যা বলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটাকে বলে ভর সংখ্যা। ঠিক আছে, এটাকে কি বলে? ভর সংখ্যা বা অ্যাটমিক মাস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, সরি অ্যাটমিক মাস না, অ্যাটমিক নাম্বার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে,
আজকের 19তম কোশ্চেন যে উদ্ভিদে পানির পরিবহন ঘটে, ঠিক আছে। এটা যেহেতু দেখো, এটা যেহেতু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা, এটা তোমরা একটু জল করে নিও। আর অলরেডি তোমরা সকলেই কিন্তু পানি মানে জানো কি জল, ঠিক আছে। তো এখানে তোমার কোশ্চেনটা করেছে যে উদ্ভিদের কোন কলাটা জলকে তোমার হচ্ছে পরিবহন করে। দেখো তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে জাইলেম মানে মনে রাখতে জল, আর ফ্লোয়েম মানে কি মনে রাখতে বলেছিলাম, ফ্লোয়েম মানে কিন্তু মনে রাখতে বলেছিলাম ফুড। তো এগুলো কিন্তু সবই তোমাদের করানো কোশ্চেন। আশা করি তোমরা সকলেই কিন্তু 25-এ 22+ স্কোর করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে, জল বললে কিন্তু জাইলেম হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20তম কোশ্চেন যে পারমাণবিক চুল্লিতে কোন মৌল ব্যবহার করা হয়। যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেখানে কোন মৌলটা ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদন করার জন্য। ইউরেনিয়াম 235, হাইড্রোজেন, সীসা নাকি থ্যালিয়াম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারমাণবিক চুল্লিতে কিন্তু ইউরেনিয়াম 235কে তোমার হচ্ছে ফিউয়েল হিসেবে ব্যবহার করা হয়। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেনে কী বলেছে, আজকের 21তম কোশ্চেন যে স্বচ্ছ পদার্থে ভালো আলো প্রবেশ করাকে কোন ঘটনা বলে। কোনো একটা স্বচ্ছ পদার্থের মধ্যে যদি আলো প্রবেশ করে তখন সেটাকে কি বলে, প্রতিফলন বলে, অপবর্তন বলে, বিভব বলে নাকি তরঙ্গ সৃষ্টি বলে। তো সঠিক অ্যান্সার কী হবে বলো সকলে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপবর্তন। যখন কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে আলো প্রবেশ করে তখন সেটাকে কিন্তু অপবর্তন বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 22 নম্বর কোশ্চেন কি বলেছে যে কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বায়োলজি থেকে একটা সুন্দর কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে বলো, সঠিক অ্যান্সার কী হবে। দেখো আরবিসি মানে কি, আরবিসি মানে কিন্তু তোমার রেড ব্লাড কর্পাসেল, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি লোহিত রক্তকণিকা, ঠিক আছে। ডাব্লিউবিসি মানে কি, ডাব্লিউবিসি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। আর প্লেটলেটস মানে তোমরা সকলেই জানো, প্লেটলেটস মানে কিন্তু হয়ে যাচ্ছে সরি প্লেটলেটস মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অনুচক্রিকা। আর হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন কিন্তু একটা রঞ্জক পদার্থ যেটার জন্য কিন্তু আয়রন থাকে যার মধ্যে, যেটা কিন্তু আমাদের রক্তকে লাল করে। তো সঠিক অ্যান্সার কী হবে, রক্ত জমাট বাঁধাতে কে সাহায্য করে, প্লেটলেটস কিন্তু রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এইবার তোমাদের জন্য আমার একটা HW থাকবে। আমাদের সঠিক অ্যান্সার তো সবার প্রথমে প্লেটলেটস হয়ে গেল। একটা ভিটামিন আছে, ঠিক আছে, সরি এক সেকেন্ড একটু, হ্যাঁ দেখো একটা ভিটামিন আছে যেই ভিটামিনটা কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো কোন ভিটামিনটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 23 নম্বর কোশ্চেন কি বলেছে যে মানবদেহে পেসমেকার কোথায় থাকে। তো পেসমেকার কোথায় ব্যবহার করা হয়, আমরা সকলেই কিন্তু এর অ্যান্সারটা জানি। পেসমেকার কিন্তু ব্যবহার করা হয় হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের যে এসএ নোড থাকে, ঠিক আছে, হৃৎপিণ্ডের যে এসএ নোড থাকে সেই এসএ নোড যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু তার পরিবর্তে পেসমেকার ইউজ করতে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 24তম কোশ্চেন একটি বস্তু তরল থেকে গ্যাসে রূপান্তরিত হলে সেটাকে কি বলে, দ্রবণ বলে, বাষ্পীকরণ বলে, গলন বলে নাকি ঘনীভবন বলে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বাষ্পীকরণ, ঠিক আছে। কি বলে সেটাকে, বাষ্পীকরণ, বা ইংলিশে কিন্তু এটাকে কি বলে, ইংলিশে কিন্তু এটাকে বলে হচ্ছে তোমার এভাপোরেশন, ঠিক আছে, এভাপোরেশন। অর্থাৎ কোনো একটা জিনিস যখন তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়, তোমরা ধরতে পারো জল থেকে জলীয় বাষ্প যেটা হয়, ঠিক আছে, জল থেকে যে জলীয় বাষ্প হয় সেটাও কিন্তু তোমার হচ্ছে বাষ্পীকরণ বা এভাপোরেশনের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 25 নম্বর কোশ্চেন তথা লাস্ট কোশ্চেন যে হিমালয়ের গ্লেসিয়ার গলে গেলে তার সবথেকে বেশি প্রভাব ফেলবে। দেখো এটা কিন্তু তোমার বলতে পারো এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কোশ্চেন দিয়েছে, যদিও এটা সায়েন্সেরই একটা কোশ্চেন। তো হিমালয়ের গ্লেসিয়ার গলে গেলে সবথেকে বেশি প্রভাব ফেলবে কিসের ওপরে, কৃষির ওপর, নদীর ওপর, সমুদ্রের স্তরে নাকি খনিজ সম্পদ। তো সঠিক অ্যান্সার কী হবে, সমুদ্রের স্তরে। অনেক কিন্তু দ্বীপ আছে বা দ্বীপ শহর আছে সেগুলো কিন্তু তোমার ডুবে যাবে, ঠিক আছে, যখন হিমালয়ের গ্লেসিয়ার বলো বা অ্যান্টার্কটিকার গ্লেসিয়ার বলো সেগুলো যখন তোমার গলে যাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকেই কিন্তু মক টেস্টগুলোকে সিরিয়াসলি নেবে। অনেক কিন্তু ভাবনা চিন্তা করে হার্ড, তারপরে মডারেট, তারপরে তোমার হচ্ছে ইজি, সব রকম কোশ্চেন মিশিয়ে কিন্তু তোমাদের জন্য এটা অ্যারেঞ্জ করেছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের মক টেস্ট 2তে। আউট অফ 25 কার কত স্কোর হলো আবারও বলছি, অবশ্যই কিন্তু জানাবে। তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কম্পিটিশান কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।